পপুলার ব্র্যান্ড NZXT খুবই পপুলার, তাদের খুবই রিচ এবং ইউনিক কেসিং লাইন আপ এবং তাদের কুলার লাইন আপ নিয়ে এই ব্র্যান্ডটার যে মাদারবোর্ডও রয়েছে, এই নিউজটা হয়তো বা এখনও অনেকে জানে না, বা জানলেও হয়তো বা নেভার রিয়েলি গট টু সি ইট ফ্রম এনি বাংলাদেশি রিভিউয়ার্স পার্সপেক্টিভ, অ্যাজ আই ডোন্ট বিলিভ কোনো বাংলাদেশি রিভিউয়ার এই মাদারবোর্ড নিয়ে কাজ করছে। এনিওয়ে, তো আজকে আমাদের হাতে আছে হচ্ছে NZXT-এরই একটা মাদারবোর্ড, NZXT N7, দুইটা অ্যাকচুয়ালি, NZXT N7 এর B550 এবং Z590 চিপসেট সহ দুইটা মাদারবোর্ড। তো আজকে ভিডিওটা হবে হচ্ছে এই মাদারবোর্ডগুলো নিয়েই এবং তাদেরকে সেন্টার করে একটা বিল্ড নিয়ে কথা বলবো। এই মাদারবোর্ডগুলো তাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী কী কী অফার করছে বা কতটুকু ওয়ার্থি অফ দেয়ার প্রাইস, প্লাস তাদের ওভারক্লকিং পটেনশিয়াল কেমন হতে পারে বা তাদের রিলায়েবিলিটি কেমন হতে পারে। অ্যান্ড গিভেন দ্যাট এই মাদারবোর্ডগুলো নিয়ে অথবা যে কোনো একটা মাদারবোর্ড নিয়ে আমরা একটা ফুল বিল্ড করবো আজকে, সো বিল্ডে ইউজ করা বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো নিয়েও কথা বলা হবে। অ্যান্ড গিভেন দ্যাট আপনারা আমাদের ভিডিও দেখতেছেন, সো সুন্দর সুন্দর পিসি বিল্ডিং মন্টাজ দেখতে পারেন। এনিওয়ে, এই ভিডিওটা বেশ লম্বা হবে। আশা করি এই ভিডিওতে যা যা নিয়ে কাজ করা হবে সব কিছু সম্পর্কে আপনাদেরকে একটা সুন্দর আইডিয়া দেওয়া হবে। তো আর দেরি না করি, শুরু করে ফেলি। আমি আপনাদের সাথে আছি জয় খান, আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অ্যাগেইন ভিডিও দেখার পর করেন, যদি ভিডিওটা দেখার পর মনে হয় যে আপনার কিছুটা হইলো কাজে আসছে। এনিওয়ে, লেটস গেট স্টার্টেড। ওকে, স্টার অফ দ্য ডে, NZXT N7 মাদারবোর্ড। আমাদের হাতে ছিল দুইটা মাদারবোর্ড, Z590 আর B550 চিপসেট সহ। বাট হোয়াট এভার দ্য চিপসেট ইজ, ব্ল্যাক আর হোয়াইট দুইটা কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন। দুইটা বোর্ডই ওয়েল ইকুইপড উইথ লোডস অফ ফিচার্স, বলি আস্তে আস্তে সেগুলো। ফার্স্ট থিং যেটা চোখে পড়ে সেটা হলো NZXT এর বক্সি প্রোটেক্টিভ শ্রাউডস আর আইকনিক ডিজাইন। খুবই ঠান্ডা একটা লুক মাদারবোর্ডটার, ব্র্যান্ডিংটাও বেশ ব্লেন্ডেড ইন। পারফরমেন্সের কথা বলে 12+2+2 16 ফেজের 50 অ্যাম্পিয়ারের পাওয়ার ডেলিভারি, 128GB 4733 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট। সো পারফরমেন্সে এই প্রাইসের যে কোনো B550 চিপসেটের মাদারবোর্ডের মতোই হওয়ার কথা। সাথে PCI 4.0 তো রয়েছেই। প্রচুর USB পোর্টস দেখা গেল এক্সটার্নাল এবং ইন্টারনাল আয়োতে। আচ্ছা, অ্যাবাউট দ্যাট, পিছনের যে আয়োটা, এটা আসলে আমার দেখা ওয়ান অফ দ্য রিচেস্ট আইও উইথ ইন্টিগ্রেটেড আইও শিল্ড। 2.5 Gbps ইথারনেটও আছে উইথ ইন্টেল AX210 Wi-Fi 6E উইচ ইজ ট্রিপল ব্যান্ড। একটা ARGB হেডার, একটা RGB হেডার আর দুইটা NZXT এর প্রোপ্রাইটারি হেডার দেখা গেল NZXT এর প্রোডাক্ট ইউজ করার জন্য। পাওয়ার আর রিস্টার্ট বাটন, মানে দিস বোর্ড ইজ রিয়েলি আ ফিচার প্যাকড ওয়ান। এই বোর্ডের ম্যানুফ্যাকচারার অ্যাজরক, সো বায়োস সহ অনেক কিছুই হয়তো পরিচিত লাগবে, বাট বোর্ড ইটসেলফে কোনো RGB লাইটিং নেই, ফুললি স্টেলথি একটা বোর্ড। এটা হয়তো অনেকে প্রেফার করে বা অনেকে করে না। এই মাদারবোর্ডগুলোর পাওয়ার ডেলিভারি, ডিজাইন প্লাস তাদের ফিচার প্যাক দেখে আমাদেরকে এদের বেশ প্রমিজিং বলেই মনে হয় তাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী। তাই আমরা ঠিক করি যে এদের টেস্টিংয়ের জন্য একটা ফেয়ারলি হাই এন্ড প্রসেসর ইউজ করবো। এখন ইন্টেল নাকি AMD, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে বেশ তর্কাতর্কি করি। তো পয়েন্ট হচ্ছে যে ইন্টেল এখন অলরেডি 12 জেনারেশন চলে এসছে, সো 11 জেনারেশন এখন অলরেডি পুরান। আর AMD এর সাইড থেকে স্টিল টু দিস ডে AM4 এখনও দ্য লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট। সো এনিওয়ে, আমরা ঠিক করি যে আমরা এই জন্য হচ্ছে AMD নিয়ে আগাবো। তো B550 চিপসেটের সাথে মানানসই একটা প্রসেসর হিসেবে আমরা চয়েস করি হচ্ছে Ryzen 7 5800X 8 কোর। এই 16 থ্রেডের প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 3.8 GHz, যেটা 4.7 GHz পর্যন্ত বুস্ট ক্লক স্পিড পায়। আমাদের কাছে মনে হয়েছে যে এর বেশি কোর কাউন্টের প্রসেসরের জন্য X570 বেশি সুইটেবল, তাই প্রসেসর হিসেবে 5800Xই আমাদের জন্য বেটার মনে হয়েছে। র্যাম হিসেবে আমরা ইউজ করছি ADATA XPG D60G 3200 MHz এর র্যাম। এই স্পেসিফিক এই র্যাম কিটটা নিয়ে আমাদের একটা থরো রিভিউ ভিডিও করা আছে, লাইক আমরা একটা লং টেস্টিং প্রসেসের ভিতর দিয়ে গিয়ে ওই রিভিউ ভিডিওটা করেছিলাম, চাইলে দেখে আসতে পারেন। আমি উপরে লিঙ্ক দিয়ে দিব না, এই পাশে নাকি এই পাশে। আমাদের টেস্টিংয়ে এই র্যামগুলো বেশ ভালোই পারফর্ম করেছিল। তাদের 3200 MHz স্পিড তারা ভালো মতো সাস্টেইন করে বেশ স্টেবল একটা পারফরমেন্স দিতে পারছিল, সেই জন্য আজকে আমাদের এই র্যাম ইউজ করা। কুলার হিসাবে আজকে আমরা ইউজ করছি NZXT Z63 280mm RGB লিকুইড AIO কুলার। এই কুলারটার MRP রাখা হয়েছে 27,000 টাকা। অ্যাজ আমাদের প্ল্যান ছিল মেইনলি মাদারবোর্ড টেস্টিং, সো সিপিইউকে যতটুকু স্ট্রেস দেওয়া যায় সেই জন্যই এই কুলার নেওয়া। বাট এই কুলারটা সিলেক্ট করার পর বেসিক্যালি আমরা বুঝতে পারি যে এই Z63 কুলারটার দুইটা ভার্সন অ্যাভেলেবল রয়েছে, একটা RGB ভার্সন আর একটা নন RGB ভার্সন। তো অন দ্য সারফেস দুইটা জিনিস মনে হয় যে দুইটা সেম কুলার, জাস্ট একটাতে লাইট আছে আর একটাতে লাইট নাই, বাট দেয়ার ইজ অ্যাকচুয়ালি মোর টু দ্যাট।
অ্যাপারেন্টলি নন আরজিবি ভার্সনটাতে ফ্যান হিসেবে NZXT ইউজ করেছে দুইটা 140 মিলিমিটারের AERP ফ্যানস, যারা মূলত এয়ার প্রেশার বেসড ফ্যান, যাদের 1800 RPM ও 98 CFM ও 2.71 মিলিমিটার H2O পর্যন্ত প্রেশার দিতে পারে। অন্যদিকে আরজিবি ভার্সন যেটা আমরা ইউজ করছি সেটাতে দেওয়া হয়েছে AER RGB2 ফ্যানস, যারা 1500 RPM, 91 CFM অ্যান্ড 1.52 মিলিমিটার H2O এয়ার প্রেশার। সেম মডেলের কুলারের ভিতরে এরকম দুইটা টাইপের ফ্যান ইউজ করার কারণটা আমার কাছে ঠিক 100% ক্লিয়ার না, কারণ এটা একটা AIO অল ইন ওয়ান লিকুইড কুলার। সো এটার ভিতরে যে রেডিয়েটরটা থাকে সেটার জন্য একটা প্রেশার বেসড ফ্যানই দেওয়া উচিত। বাট মানে নন আরজিবি ভার্সনটাতে প্রেশার বেসড ফ্যান ইউজ করলেও আরজিবি ভার্সনটাতে যেই ফ্যানটা ইউজ করা হয়েছে সেটা বেসিক্যালি একটা এয়ার ফ্লো বেসড ফ্যান। এখন আমি কিছুটা আঁচ করতে পারতেছি যে NZXT এর প্রেশার বেসড ফ্যান দেওয়ার জন্য কোনো আরজিবি ফ্যান নাই, তাদের লাইন আপের ভিতরেই নেই। লাইক AERP যারা কিনা প্রেশার বেসড ফ্যান সেগুলো শুধুমাত্র নন আরজিবি হয়, আর আরজিবি ফ্যানগুলো শুধুমাত্র এয়ার ফ্লো বেসড ফ্যান হয়। শুধুমাত্র এই কারণটার জন্যই যদি দুইটা কুলারের ভিতরে এরকম দুইটা টাইপের ফ্যান দেওয়া হয় তাহলে এটা কাস্টমার এন্ডের জন্য ভালো না, কারণ কুলারগুলো বেশ প্রাইসি। 27,000 টাকায় একটা মানুষ একদম রিলায়েবল একটা কুলারই চায়। তো একটা রেডিয়েটরে এয়ার ফ্লো ফ্যান ইউজ করার কারণে সেটা পারফরমেন্সও একটা ইস্যু পড়তে পারে। এনিওয়ে সেটাই অ্যাকচুয়ালি আমরা আজকে চেক করে দেখবো, বিল্ড করার পর বুঝতে পারবো যে কী হচ্ছে না হচ্ছে। বাট এনিওয়ে আমাদের এই ফ্যানের স্পেসিফিকেশন এতক্ষণ যে বলতেছিলাম যে মিলিমিটার H2O CFM এগুলো যদি না বুঝে থাকেন, ফ্যানের স্পেসিফিকেশন নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও করা আছে, ওইটার লিঙ্কও উপরে দিয়ে দিব না, ওইটা দেখে আসতে পারেন। ফ্যানের হিসাবটুকু বাদ দিলে অ্যাজ এ কুলার এটাকে আমার বেশ ভালোই লেগেছে। ব্লকটা খুবই সুন্দর উইথ 2.36 ইঞ্চ 320x320 পিক্সেল ডিসপ্লে, যেখানে অ্যাকচুয়ালি আপনি কাস্টমাইজ করে অনেক কিছু দিতে পারবেন। যদি আপনি কোনো কাস্টম জিফ দিতে চান অথবা কোনো পিকচার দিতে চান অথবা যদি আপনি টেম্পারেচার শো করে রাখতে চান, ইউ ক্যান ডু এনিথিং উইথ দ্যাট। আর এই ডিসপ্লেটার ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 650 নিটস। স্টোরেজ হিসেবে আমরা ইউজ করছি ADATA S40 এর NVMe 512 GB। এটা নিয়েও আমাদের আলাদা একটা রিভিউ করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আমাদের টেস্টিংয়ে এটা বেশ ভালো স্পিড শো করেছে এবং তার পারফরমেন্সও বেশ ভালো ছিল, যদিও আমরা নর্মাল SSD টেম্পারেচার থেকে টেম্পারেচার বেশি পাচ্ছিলাম, বাট এর জন্য এখন পর্যন্ত তার কোনো হেলথ কমে নেই। অ্যান্ড অলসো ইট হ্যাজ RGB বেশি পারফরমেন্স দিতে পারে আই গেস। জিপিইউ হিসেবে আমাদের হাতে আছে Asus ROG Strix RX 598GB জিপিইউ। এটা বেশ পুরনো হলেও স্টিল বেশ কেপেবল ইন 1080p গেমিং, প্লাস Asusের খুবই কেপেবল হিটসিঙ্কের কারণে এটা টেম্পারেচার বেশ ভালো থাকে। দো এই ভিডিওটা জিপিইউ সেন্ট্রিক না, বাট এখানে আমরা ওইভাবে ঠিক গেমিং বেঞ্চমার্ক স্টাফসও দেখাবো না, এটা জাস্ট এই বিল্ডটাকে ফুলফিল করার জন্য। বাট আপনারা যদি এই স্পেসিফিকেশন একটা বিল্ড করেন তাহলে সেটা দেখতে কেমন হবে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য জিপিইউটা ইউজ করা। এই সংকটের ভিতরে অ্যাকচুয়ালি এর থেকে বেটার কিছু আমরা ম্যানেজ করতে পারিনি, সো সরি ফর দ্যাট। পাওয়ার সাপ্লাই হিসেবে আছে Zigmatek Sar Bias 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা নর্মাল ব্রোঞ্জ রেটেড একটা পাওয়ার সাপ্লাই উইথ জাপানিজ ক্যাপাসিটরস। আমি পার্সোনালি এটা নিয়ে একটু ভয়ে ছিলাম, কারণ হচ্ছে যে গিভেন দ্যাট এটা 500 ওয়াটস, তো RX 590 আর 5800X এই দুইটারই পুশ দেওয়ার পরে এই ভদ্রলোক সেটা নিতে পারবে নাকি। তো Zigmatek ওয়াজ রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট ইট, তো আই থট ওকে ইউজ করে দেখি। বিল্ড করার পর পুশ দেওয়ার পর যদি আগুন ধরে যায় তাহলে ওইটা আমাদের টেস্টিংয়ের একটা অংশ হবে। বাট গুড থিং হচ্ছে যে এটাতে ফুললি ব্ল্যাক কেবল ইউজ করা হয়েছে, সো বিল্ডের লুকে আশা করি কোনো কম্প্রোমাইজ করতে হবে। আর কেসিং হিসেবে আমরা আজকে ইউজ করছি NZXT 510 Flow কেসিং। এই কেসিংটা আমি লিটারেলি কয়েকদিন আগে রিভিউ করেছি, আর কেসিংটা যখন আমি রিভিউ করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা লুক অবশ্যই মানানসই, প্লাস এটা বেশ কেপেবল একটা কেসিং তার এয়ার ফ্লোয়ের দিক থেকে। সো এটাও অ্যাকচুয়ালি আজকে ইউজ করার পর প্র্যাকটিক্যালি বোঝা যাবে যে এটার এয়ার ফ্লোতে আসলে কোনো ঘাটতি আছে নাকি, অথবা অ্যাকচুয়ালি এটাতে কতটুকু ইমপ্রুভমেন্ট এনে দিতে পেরেছে NZXT। সো এই তো আর দেরি না করি বিল্ড করা শুরু করে দিই। বিল্ডের পোর্শনটুকু শেষ হওয়ার পর হচ্ছে আমরা এর পারফরমেন্স পার্টটুকু নিয়ে কথা বলবো, সো কিপ ওয়াচিং।
হাই, আই এম ব্যাক। সো বিল্ড রিলেটেড কিছু জিনিস আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করে দেন আমরা অ্যাকচুয়াল পারফরমেন্স পার্টে চলে যাব। ফার্স্ট অফ অল, দ্য মাদারবোর্ড ইজ রিয়েলি গ্রেট টু ওয়ার্ক উইথ। অন টপ অফ মাই হেড ইউএসবি 3.0টা 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া, অ্যান্ড দ্যাট ওয়াজ জাস্ট এ স্টার্টিং। ওভারঅল হ্যান্ডলিং বা বিল্ড প্রসেসে অ্যাকচুয়ালি তেমন কোনো প্রবলেম হয় নাই। একটা প্রবলেম ফেস করতে হয়েছে যে আমাদের যে এনভিএমিটা সেটা হিটসিঙ্ক মানে RGB হিটসিঙ্কটা খোলা যায় না, সো আমরা মাদারবোর্ডের সাথে আসে এনভিএমি কভারটা ইউজ করতে পারিনি। আর দিজ আর জাস্ট কভার, মানে এনভিএমের উপরে যে জিনিসগুলো দেওয়া এগুলো অ্যাকচুয়াল হিটসিঙ্ক না, শুধুমাত্র কভার। সো এটা একটু মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার, CPU ফ্যান হেডার এখানে একটাই। আই নো ইটস নট দ্যাট মাচ অফ আ বিগ ডিল, বাট মডার্ন মাদারবোর্ড হিসাবে দুইটা রাখা উচিত ছিল আই গেস। দ্য কেসিং ইজ স্মল, সো একটু ঝামেলা হয় রেডিয়েটর মাউন্ট বা ওভারঅল হ্যান্ডলিংয়ের সময়, বাট কেবল ম্যানেজমেন্ট ইজ অসাম ডিসপাইট অফ ইটস সাইজ। লাইক সো ইজি অ্যান্ড ইনটুইটিভ, মিনিমাম এফোর্টেই অনেকখানি ক্লিন করা পসিবল। কুলারের ফ্যানগুলো নিজেরা ডিজি চেইন হয়, বাট যে ব্লকটা সেটা থেকে অনেকগুলো ওয়্যার বের হয়, মানে পাম্পটা থেকে। ইট রিয়েলি লুকস অড, আর ভালো মতো ম্যানেজ করা ক্যান বি আ পেইন ইন দি। সো আমি আর তেমন কিছুই করি নাই এটা নিয়ে বিরক্ত হয়ে, আর এছাড়া এমনিতে তেমন কোনো মেজর কোনো প্রবলেম ফেস হয় নাই। আচ্ছা, পারফরমেন্স পার্টে চলে আসি। ফার্স্টলি অ্যাজ আই সেড, পুরো বায়োসটাই অ্যাজরকের বায়োসের মতো, কিছুটা পলিশিং দরকার স্টিল, বাট শুড বি মোর দেন ফাইন ফাংশনালি। পিসি আমি নর্মালি বুট নেবার পর র্যাম বাই ডিফল্ট 2666 মেগাহার্জে চলতে থাকে। এরপর XMP অন করে 3200 মেগাহার্জে চালাতে আমার কোনো ইস্যু হয় নাই। যাই হোক, টেস্টিংয়ের শুরুতেই আমি CPU এর আইডল টেম্পারেচার কিছুটা বেশির মতো দেখতে পাচ্ছিলাম, লাইক 50 এর আশেপাশে। যাই হোক, ফার্স্টে আমি সিনেবেঞ্চ R23 রান করি, যেখানে মাল্টি কোর লোড দেওয়ার পর 5800X অল কোর 100%-এ টেম্পারেচার শো করে 84 ডিগ্রির মতো, যেখানে আমার ক্লক স্পিড থাকে 4.4 বা 4.5 গিগাহার্জের ঘরে। আর এখানে এমবিয়েন্ট টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা ছোট্ট ইনফো দিয়ে রাখি যে AMD এর যে পুরাতন প্রসেসরগুলো, মিনিং 3000 সিরিজের যে প্রসেসরগুলো, সেগুলো না কখনোই তাদের মার্কেটের বুস্ট ক্লক স্পিড পর্যন্ত পৌঁছতে পারতো না, অ্যাটলিস্ট আমাদের টেস্টিং অনুযায়ী। সো যেটা দেখা যেত যে AMD যেটা করতো, তারা তাদের সিঙ্গেল কোরের যে বুস্ট ক্লক স্পিডটা সেটাকেই তাদের মানে বুস্ট ক্লক স্পিড হিসেবে মার্কেটেড করে দিত, বাট অ্যাকচুয়াল অল কোর লোড যখন পড়তো তখন কখনোই ওই বুস্ট ক্লক স্পিডটা সাস্টেইন করা যেত না, বা ওই পর্যন্ত পৌঁছতেই পারতো না। অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল, এটা নিয়ে আমরা ওইভাবে কোনো ইস্যু ক্রিয়েট করি নাই। বাট এই নতুন যে 5000-এর প্রসেসরগুলো, সেগুলো তাদের বুস্ট ক্লক স্পিড পর্যন্ত এক্স্যাক্ট পর্যন্ত না পৌঁছতে পারলেও দ্য গ্যাপ ইজ রিয়েলি ক্লোজ, মানে এখন ডেল্টাটা অনেকখানি কমে আসছে, অ্যান্ড ইটস ক্লিয়ার ইম্প্রুভমেন্ট। পাওয়ার রিপোর্টিং ডেভিয়েশনে 15 থেকে 20%-এর মতো কম বেশি ছিল। আই ডোন্ট থিঙ্ক এটা মেজর কোনো ইস্যু। হোয়াট ইট মিনস যে CPU এর যতটুকু পাওয়ার দরকার হচ্ছে, মাদারবোর্ড অ্যাকচুয়ালি ততটুকু পাওয়ারই ডেলিভারি দিতে পারছে, কোনো রকম কোনো হিকআপস ছাড়াই। আর অ্যাকচুয়াল মাদারবোর্ডের টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। এরপর আমি প্রাইম 95 রান করি, যেখানে স্মল FFT, মিনিং শুধুমাত্র CPU-কে স্ট্রেস দিয়ে দেখা গেল টেম্পারেচার আরও কম আসে, অ্যান্ড ক্লক স্পিডও আরও কম আসে। সো মানে লোডের পরিমাণ নিয়ে আমি অতটা হ্যাপি হইতে পারি নাই। তো এরপর আমি লার্জ FFT-তে দেই, যেখানে CPU, র্যাম, ক্যাশ মেমোরি একদম সব কিছু সহ লোড দেওয়া হয়। অ্যান্ড এবার এই টাইমটাতে আমরা হচ্ছে গ্লোরিয়াস 4.65 গিগাহার্জ পর্যন্ত CPU-কে যেতে দেখি স্টক অবস্থাতেই। মানে ক্যান ইউ অ্যাকচুয়ালি ইমাজিন, এই টেস্টিংগুলো আমরা করছি কোনোরকম কোনো ওভারক্লকিং স্টাফ ছাড়াই, শুধুমাত্র স্টকে পিসি রান করে আমরা জাস্ট 4.65 গিগাহার্জ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। তো আমাদের প্ল্যানটা মেইনলি এটাই ছিল যে স্টক অবস্থাতে আমরা ফার্স্টে দেখবো যে এটা কত গিগাহার্জ পর্যন্ত পৌঁছতে পারে, কতটুকু পাওয়ার টেনে, দেন ওই অনুযায়ী আমরা আমাদের ওভারক্লকিং একটা স্ট্যান্ডার্ড ঠিক করে ফেলবো। সো এখানে দ্য রেজাল্টস অ্যাকচুয়ালি ইমপ্রেসড মি, 4.65 gigahertz on all 8 cores in 1.39 voltage. বাট এখানে একটা বাট আছে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি হিউজ একটা বাট। টেম্পারেচারকে আমরা দুরুম দুরুম করে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে দেখি একদম চোখের সামনে। স্টিল আমি এই অবস্থাতে এটা প্রায় 10 মিনিটের মতো রান করি, বাট 91 টেম্পারেচারের উপরে আর কখনো যাইতে দেখি নেই, এবং ওই টেম্পারেচার আর কি স্টেবলের মতো ছিল। অ্যাট দ্যাট পয়েন্ট আমি বুঝতে পারি যে রেডিয়েটরটাতে এয়ারফ্লো ফ্যান ইউজ করার কারণে যে এই পারফরমেন্স রিলেটেড ইস্যু হওয়ার কথা আমি বলছিলাম প্রাইমারিলি, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি এফেক্টিং মাই পারফরমেন্স, আই মিন অ্যাট দ্যাট এক্সটেন্ট। সো আমার ক্যালকুলেশন অনুযায়ী এখানে AER RGB 2 ফ্যানের বদলে যদি AERP ফ্যান থাকে, আই মিন নন RGB ভার্সনটাই যে ফ্যানগুলো ইউজ করা হয়েছে, সে কেসে টেম্পারেচার আরও কয়েক ডিগ্রি কম আসার কথা, যেটা আপনাকে কিছুটা ওভারক্লকিং হেডরুম দিতে পারে। বাট গিভেন দ্যাট আমরা এখানে স্টক অবস্থাতেই 4.65, মানে তার মার্কেটের বুস্ট ক্লক স্পিডে যাওয়ার পরই টেম্পারেচার 90 ডিগ্রিতে উঠে যেতে দেখছি,
সো আমরা আর ফার্দার এখানে ওভারক্লকিংয়ের জন্য পুশ করি নাই। আর এখানে প্রতিটা টেস্টিংয়ে আমি বেসিক্যালি দুইটা অপশনে নিয়েছি, মানে NZXT ক্যাম সফটওয়্যারে দুইটা অপশন আছে, একটা সাইলেন্ট অপশন, একটা পারফরমেন্স অপশন। সো সাইলেন্ট অপশনে দেখা যায় যে পিসি লিটারেলি একদম পুরো ডেড সাইলেন্ট থাকে, বাট টেম্পারেচার হয়তো বা 1 অথবা 2 ডিগ্রি বেশি আসতে পারে, বাট এটা অবভিয়াসলি নেগলিজিবল। আর পারফরমেন্স মোডে দেওয়ার পরে পাম্প, ফ্যান সমস্ত কিছু একদম ফুল আরপিএমে চলতে থাকে যদি কিনা আপনি অল কোর স্ট্রেস দেন। তো সেই কেসে আপনার পিসি কিছুটা অডিবল হয়, বাট মানে একদম আপনি যদি রিয়েলি ওয়ান্ট টু হিয়ার ইট তাইলে হয়তো আপনি শুনতে পাবেন, বাট এটা কোনোভাবেই ডিল ব্রেকিং না। এছাড়া এমনিতে দ্য কুলার অ্যাকচুয়ালি ওয়ার্কস, দ্য পাম্প ইজ রিয়েলি গ্রেট, 280mm ইজ এ গ্রেট সাইজ, ফ্যানগুলো দেখতে অত্যন্ত সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর, অ্যান্ড এটা আপনার অ্যাস্থেটিকে অ্যাকচুয়ালি একটা বুস্ট এনে দেয়। বাট এই এক্সট্রা অ্যাস্থেটিকটুকু কিছুটা ট্রেডিং করা হয় হচ্ছে এক চিমটি পারফরমেন্সের সাথে। সো ওই পারফরমেন্স গ্যাপটুকুর জন্য অনেক ওভারক্লকাররাই হয়তো বা এটাকে প্রেফার করবে না। সো টু পুট ইট সিম্পলি, দিস ইজ আ গ্রেট কুলার. Everything works, functionality is great, and with the right fans you will get really good performance out of it. সো যদি এখন রেকমেন্ডেশনে কথা আসে, ইফ ইউ আর রিয়েলি ইনটু NZXT ইকোসিস্টেম, আপনার যদি লুক খুবই পছন্দ হয়ে থাকে, মানে মোট কথা হচ্ছে এটা যদি আপনার প্রেফারেন্সের ভিতরে পড়ে তাহলে তো আর ওইটার উপরে আর কথা হয় না। বাট যদি আপনার একটা রিয়েলি গুড পারফর্মিং কুলার দরকার হয় উইথ NZXT ইকোসিস্টেম অ্যান্ড এটার কুলারের যে ডিসপ্লে অ্যান্ড এভরিথিং, দেন আই উড সাজেস্ট ইউ টু গো ফর দ্য নন RGB ভার্সন উইথ দ্য AERP fans. এছাড়া ইউ শুড কনসিডার ইনভেস্টিং সাম মোর অন দ্য রাইট ফ্যান্স। দ্য মাদারবোর্ড দো, আই রিয়েলি লাইকড ইট। ইট ওয়ার্কস, ফুল অফ ফিচার্স, যার অনেকগুলো শুধুমাত্র আমরা হাই এন্ড মাদারবোর্ডগুলোতেই দেখি, প্লাস পাওয়ার ডেলিভারি আর CPU হ্যান্ডলিংয়ের যে ওয়েটা দেখলাম আমরা আমাদের টেস্টিংয়ে, ইট ক্যান বি আ ভায়াবল অপশন ইন দ্য 25K রেঞ্জ। এত রিচ ইন্টারনাল আর এক্সটার্নাল আইও আছে এটাতে, প্লাস Wi-Fi 6E, এগুলো এটার একটা স্ট্রং স্যুট বলা যেতে পারে। প্লাস আপনার যদি লুক ভালো লেগে থাকে অর ইফ ইউ রিয়েলি ইনটু NZXT ইকোসিস্টেম তাহলে অবশ্যই কনসিডার করতে পারেন। এছাড়া লাইক আমি বুঝতেছি যে এটা ফুললি নতুন একটা মাদারবোর্ড, একটু আনইজি লাগতেই পারে, বাট বায়োসটা অ্যাকচুয়ালি অ্যাজরকের সেম, আই মিন অলমোস্ট সেম। অ্যান্ড আমাদের টেস্টিংয়ে আমরা এখানে ডিল ব্রেকিংয়ের মতো কিছুই দেখি নাই, বেশ ভালোই পারফরমেন্স দেখতে পেয়েছি। OEM যেহেতু অ্যাজরক, সো আলটিমেটলি এটার রিলায়েবিলিটি অলমোস্ট অ্যাজরকের মতোই হওয়ার কথা। সো ইয়া, ইউ গেট দি অ্যান্সার। আর ভাই, I was really surprised to see যে Zigmaটেকের এই 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই হেল্ড আপ এগেনস্ট 5800X অ্যান্ড RX 590। দো মানে 5800X অ্যান্ড 590 দুইটাকেই সাইমultaneously পুশ দেওয়া হয় নাই, বাট স্টিল যতটুকু হেল্ড আপ করতে পারছে দ্যাটস মোর দেন ফাইন। এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে আপনাদের সাথে ডিটেল কথা হয় নাই, মানে এটা প্রাইস কত, কই পাবেন, বিকজ এই জিনিসটা এখনও বাংলাদেশে অ্যাভেলেবল নাই। সো এটা প্রাইসিং নিয়েও আমাদের কোনো আইডিয়া নেই, এটা আমরা একটা স্যাম্পল ইউনিট হিসেবে জিগমাটেক থেকে পেয়েছি। সো এটা নিয়ে, এই স্পেসিফিক মডেলটা নিয়ে আমরা ওইভাবে ডিরেক্ট কিছু বলতে পারছি না। বাট যদি আপনি এরকম সিমিলার কনফিগারেশনের অথবা সিমিলার স্পেসিফিকেশন একটা বিল্ড করতে চান, দেন এনি 550 ওয়াট পাওয়ার সাপ্লাই শুড বি ফাইন উইথ অবভিয়াসলি 80+ ব্রোঞ্জ রেটিং। আর কেসিং নিয়ে কথা বললে, দ্য NZXT 510 Flow, দ্য ফ্লো অ্যাকচুয়ালি হেল্ড আপ, মানে এয়ার ফ্লোতে আমার হিসেবে কোনো রকম কোনো কমতি হয় নাই। জিনিসটা আমি বুঝতে পেরেছি যখন হচ্ছে আমি সাইড প্যানেল খুলে ইউজ করছিলাম, লাইক সাইড প্যানেল লাগানো অবস্থায় এবং খোলা অবস্থায় আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো টেম্পারেচার ডিফারেন্স দেখি নাই, মানে যেটা দেখেছি ওইটা নেগলিজিবল, যেটা হওয়া স্বাভাবিক। সো টু মাই নলেজ আগে যে একটা হিউজ ডিফারেন্সটা আসতো সেই ডিফারেন্সটা এখন অনেকখানি কমে গেছে। সো মানে এয়ার ফ্লোতে অ্যাকচুয়ালি ওইভাবে কোনো বাধা পাচ্ছে না। সো কেসিংটা অ্যাকচুয়ালি এনাফ এয়ার ফ্লো করতে পারতেছে, সো দ্য নেম হোল্ডস আপ। তো এই কেসিংটা আমি অলরেডি মনে হয় রেকমেন্ড করে ফেলেছি আমার রিভিউ ভিডিওতে, তো এটা জাস্ট একটা কী বলে অ্যাডিশনাল রেকমেন্ডেশন আর কি আসলো। তো এই তো, আর কোনো পার্ট কি বাদ গেছে? সব কিছু তো মনে হয় বলে ফেলেছি। আচ্ছা, আই হোপ আর কোনো কিছু বাদ দেয়নি। মোটামুটি আমাদের পক্ষ থেকে যতটুকু জানানো আমরা জানিয়ে ফেলেছি। যদি কোনো কিছু বাদ যায় নিচে কমেন্ট করেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। আর যদি এটা নিয়ে আরও কোনো ফার্দার টেস্টিং দেখতে চান, যদি মানে স্পেসিফিক একটা টেস্টিং যে ভাই এটার রেজাল্ট কীরকম আসে এটা দেখান, তাহলে ওইটাও নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানেও কোশ্চেন করতে পারেন। আমি ট্রাই করবো যদি আমাদের হাতে প্রোডাক্টসগুলো এখনও স্টিল থাকে দেন রেজাল্টসগুলো আপনাদেরকে দেখানোর। তো এই তো, টাটা। তাইলে ফার্স্টে একদম সাবস্ক্রাইব করতে বলি নাই, এখন সাবস্ক্রাইব করতে বলি। যদি ফুল ভিডিওটা দেখে থাকেন এবং আপনার যদি মনে হয় যে কিছুটা হইলেও আপনার জীবনে একটু জ্ঞান বেড়েছে অথবা আপনি একটু কাজে আসতে পেরেছি, তো একটা সাবস্ক্রাইব করে ফেলেন। টাটা।